হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাসে রয়েছে ক্লাস 7 এর পঞ্চম অধ্যায় 8 থেকে ইম্পর্টেন্ট কিছু ব্রড কোয়েশ্চেন। অলরেডি আগের চ্যাপ্টার মানে 4th, 5th অ্যান্ড 6th চ্যাপ্টারের সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো আমি চ্যানেলে আপলোড করেছি। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো ক্লাস 7 এর যেটা রয়েছে সেটা, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা আকবর প্রবর্তন করেন। এই হচ্ছে মুঘল সম্রাট আকবর, যিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। বংশধরি প্রথা প্রবর্তন করেছিলেন, দ্বীন-ই ইলাহির প্রবর্তন করেছিলেন। তার মধ্যে একটি হলো দ্বীন-ই ইলাহি, যেটা আমরা এখন পড়বো। এটা কি? এটা এক প্রকারের ধর্ম, যেটার মধ্যে কোনো রকম ধর্মীয় বিভেদ নেই, সমস্ত ধর্মের সারবস্তু নিয়ে এই ধর্মটা। ওকে, সমস্ত ধর্মের সারবস্তু নিয়েছিল এই ধর্মটা। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ঈশ্বরের ধর্ম। এটি মুঘল সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে প্রবর্তন করে। তো এর উদ্দেশ্য কি ছিল? সাম্রাজ্যে নানান ধর্মের মানুষকে এক সূত্রে বেঁধে রাখা, হিন্দু মুসলিমের বিরোধ কমানো এবং সম্রাটের প্রতি একনিষ্ঠতা সৃষ্টি করা। বৈশিষ্ট্য কি ছিল? এই যে দ্বীন-ই ইলাহি, এই ধর্মের কোনো নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থ বা আচার ছিল না। হিন্দু, মুসলিম, পার্সি, খ্রিস্টান, জৈন প্রভৃতি ধর্ম থেকেই নানা ভালো দিকগুলো নেওয়া হয়েছিল। নীতি শিক্ষা এবং একেশ্বরবাদে জোর দেওয়া হয়েছিল। সুলিকুল মানে সকলের সঙ্গে শান্তি, এই নীতিটা ছিল এর ভিত্তি। এর প্রধান ছিলেন আকবর নিজেই। আমি একটু বড় করে 5 নম্বরের মতো করে করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো এটা করে নেবে। খুব অল্প সংখ্যক সভাসদ যেমন বীরবল, আবুল ফজল, এরা এই দ্বীন-ই ইলাহিটাকে গ্রহণ করেছিলেন। এই হলো মুঘল সম্রাট আকবর। তো দ্বীন-ই ইলাহি কি? একটি সর্বধর্ম সমন্বয়ী একটি ধর্ম। সর্বধর্মের মূল কথা নিয়ে বা সার কথা নিয়ে দ্বীন-ই ইলাহি হয়েছিল। এই দ্বীন-ই ইলাহিতে প্রত্যেক বৃহস্পতিবার দিন দীক্ষা দেওয়া হতো। যারা এটা নিয়েছিল, খুব কম সংখ্যক মানুষই এর সঙ্গে যুক্ত ছিলেন। ওকে, তো মনসবদারি প্রথা, এই হলো আকবর, আর এই হলো তার মনসবদারি প্রথা, যেটা আমরা এখনই আলোচনা করব। তো মনসবদারি প্রথাটাও তিনিই প্রবর্তন করেন। এর অর্থ হচ্ছে, মনসবদারি কথাটার অর্থ হচ্ছে পদমর্যাদা। এটি মুঘল সম্রাট আকবর প্রবর্তন করেন। এটা ছিল একটি সামরিক এবং প্রশাসনিক ব্যবস্থা। মনসবদার মানে যিনি কোনো পদে যুক্ত থাকতেন। তো প্রত্যেক মনসবদারের একটি নির্দিষ্ট পদমর্যাদা থাকতো, যা দ্বারা তারা তাদের মর্যাদা ও দায়িত্ব নির্ধারিত হতো। তো বিষয়টা হচ্ছে, মনসবদার দু ধরনের ছিল। কোনটা? একটা হলো জাট, একটা হলো সওয়ার। জাট আর সাওয়ার। জাটটা কি করতো? বিভিন্ন ব্যক্তির মর্যাদা ও বেতন নির্দেশ করতো, আর সওয়াররা ঘোষ সওয়ার কতজন রাখতে হবে তা নির্দেশ করতো। এই যে মনসবদারি ব্যবস্থা, এটার উদ্দেশ্য কি ছিল? রাজকর্মচারী এবং সৈন্যদের শ্রেণীবিন্যাস করা এবং প্রশাসনকে সংগঠিত রাখা। মনসবদাররা সরাসরি সম্রাটের অধীনে থাকতেন। রাজস্ব আদায় এবং সৈন্য যোগান দুই দায়িত্বই পালন করতেন। মুঘল সাম্রাজ্য, এক মিনিট, হ্যাঁ, তো মুঘল সাম্রাজ্যের শৃঙ্খলা এবং শক্তি বজায় রাখতে এই ব্যবস্থা খুবই কার্যকর ছিল। এই ছিল আজকের মনসবদারি ব্যবস্থা। এটার অর্থ হচ্ছে পদমর্যাদা। মূলত এই মনসবদাররা বিভিন্ন রকমের ছিল, যেমন 5 হাজারি মনসবদার বলতে পারো, 4 হাজারি মনসবদার বলতে পারো। এদের কাছে এতজন করে সৈন্য থাকতো, এবং যখন কোনো রকম সাম্রাজ্যে এমার্জেন্সি পড়তো, তখন এরাই আবার সম্রাটকে সৈন্য দিয়ে সাহায্য করতো। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত কি বা দাক্ষিণাত্য ক্ষত টিকা কি আছে? মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার শাসনকালে দাক্ষিণাত্য বিজয়ের জন্য দীর্ঘ 27 বছর যুদ্ধ পরিচালনা করেছিলেন, কিন্তু এর মাঝখানে একটা গ্যাপ ছিল। হ্যাঁ, এই যুদ্ধে মূলত মারাঠা, বিজাপুর, গোলকুন্ডা প্রভৃতি শক্তির বিরুদ্ধে লড়াই হয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, এবং এটা মারফতের হয়ে হবে, এটা মারাঠাদের হবে। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে, একটু তোমরা ঠিক করবে। আমি এখান থেকে এমনিও ব্লার করে দিচ্ছি এই জায়গাটা। এটা হবে মারাঠাদের, ঠিক আছে, এটা হবে মারাঠাদের। তো মারাঠাদের দমন করাও সহজ হবে। বিপুল সৈন্য মোতায়েন করা হয়েছিল, যার জন্য রাজকোষ থেকে প্রচুর অর্থ ব্যয় হয়। মুঘল সেনাদের মৃত্যুর হারও বেড়ে যায়, প্রশাসন দুর্বল হয়ে পড়ে। এটার ফলাফল কি ছিল? এই যে দীর্ঘ সময়ব্যাপী একটা যুদ্ধ সাম্রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করে দেয়, মুঘল শাসনের উপর মানুষের আস্থা কমে যায়, এবং মারাঠারা পরে আরো শক্তিশালী হয়ে ওঠে।
তো এই যে ব্যয়বহুল দীর্ঘ যুদ্ধ মুঘল সাম্রাজ্যের শক্তি ও স্থিতি ক্ষয় করে এবং ইতিহাসে এই ঘটনা দাক্ষিণাত্য ক্ষত নামে পরিচিত। এটি মুঘল সাম্রাজ্যের দুর্বলতার প্রতীক হয়ে রয়েছে। নেক্সট, এই হলো ঔরঙ্গজেব। ওকে, যিনি দাক্ষিণাত্যে এই এই এতগুলো বছর দাক্ষিণাত্যে কাটিয়েছিলেন, এমনকি শেষ নিঃশ্বাসটা তিনি দাক্ষিণাত্যেই ত্যাগ করেছিলেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। শের শাহের সংস্কার সম্পর্কে আলোচনা করো। আমরা সবাই জানি হুমায়ুনের পরে শের শাহ সিংহাসনে বসেন একটা গ্যাপ নিয়ে 1540-এ। চৌসার আর কনৌজের যুদ্ধে হুমায়ুন হেরে যাবার পরে তারপর শের শাহ সিংহাসনে বসেন। এই যে সেই শাসক শের শাহ, তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিই। এই যে আফগান শাসক শের শাহ, যিনি প্রবল একটা বুদ্ধিমত্তা এবং মৌলিক চিন্তার স্বাক্ষর রেখেছিলেন তার কাজের ক্ষেত্রে দিয়ে, তার সংস্কারের মধ্য দিয়ে, যিনি হুমায়ুনকে চৌসার যুদ্ধে কনৌজের যুদ্ধে হারিয়ে তারপরে সিংহাসনে আসেন। তো তিনি যে সংস্কারগুলো করেছিলেন সেগুলি আমরা আজকে দেখবো। দেখো, শের শাহ সুরি ছিলেন একজন শক্তিশালী আফগান শাসক। তিনি ভারতের শাসন কাজে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেন এবং মুঘল প্রশাসনেরও ভিত্তি গড়ে তোলেন। তো প্রধান সংস্কারগুলি কি কি ছিল? রাজস্ব ব্যবস্থার সংস্কার। রাজস্ব সংস্কারের মধ্যে ছিল জমির পরিমাপ করে তারপরে জমির কর নির্ধারণ করেন, যেটা তিনি প্রথম করেছিলেন। ওনার আগে কেউ এটা করেনি। আচ্ছা, সরাসরি চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন। পাট্টা এবং কবুলিয়ত চালু করেছিলেন। মুদ্রা ও অর্থনীতির ক্ষেত্রে তার যে সংস্কারগুলো ছিল, সোনার মোহর, রূপার রুপি এবং তামার মুদ্রা প্রচলন করেন। স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলেন এবং ডাক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন পেশোয়ার থেকে কলকাতা পর্যন্ত। সড়ক পথে সরাই এবং বিশ্রামাগার বানান। ডাক পরিবহনের জন্য ঘোড়া বদলানোর ব্যবস্থাও করেন। প্রশাসনের ক্ষেত্রে তার যে সংস্কারগুলি ছিল, সাম্রাজ্যকে সরকার এবং পরগনাতে ভাগ করা, ন্যায় বিচার ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর আইন প্রয়োগ করতেন। গুরুত্ব, তার সংস্কারগুলির গুরুত্ব: শের শাহের প্রশাসনিক দক্ষতা ও সংস্কার ভারতের শাসন ব্যবস্থায় স্থায়ী প্রভাব ফেলে। মুঘল সম্রাট আকবরও তার অনেক ব্যবস্থা গ্রহণ করেন। এই ছিল তার সংস্কার। তার সংস্কারের ভেদগুলো বিভিন্ন রকম ছিল। প্রশাসনিক সংস্কার ছিল, ডাক ও যোগাযোগ ব্যবস্থা সংস্কার ছিল, মুদ্রা ও অর্থনীতি সংস্কার ছিল, রাজস্ব ব্যবস্থা সংস্কার ছিল। তো এই যে সরাইখানা নির্মাণ করেছিলেন, সরাইখানার দায়িত্বে একজন করে লোক রেখেছিলেন। সরাইখানা বা বিশ্রামাগার থেকে যদি কোনো কিছু চুরি যেত, তখন শের শাহ সেই সরাইখানার দায়িত্বপ্রাপ্ত যে পাহারাদার ছিল তাকে দায়ী করতেন এবং তাকে যথাযথ শাস্তিও দিতেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন। মুঘলদের রাজপুত নীতি। মুঘলদের রাজপুত নীতিতে মূলত এটা আকবরের ভূমিকা অনেকটাই বেশি। আকবর কি করেছিলেন? সমস্ত প্রশ্নগুলোই মোটামুটি 5 মার্কসের মতো করে রেডি করা আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো 3 মার্কস আর 4 মার্কস কিংবা 5 মার্কসে করে নেবে তোমাদের মতো। আমি একটু বড় করে ডিটেলিং এ দিয়ে দিয়েছি। মুঘলদের রাজপুত নীতি তোমরা এখান থেকে পড়ার পর তোমাদের আর কোনো জায়গা থেকে দেখার প্রয়োজন হবে না। চলো, রাজপুত নীতি বলতে রাজপুতদের সঙ্গে মুঘল সাম্রাজ্যের সম্পর্ক এবং তাদের সঙ্গে মৈত্রীর প্রচেষ্টা বোঝায়। এই নীতি মূলত আকবর শুরু করেন। তো কি কি উদ্দেশ্য ছিল এই নীতি? রাজপুতদের মুঘল শাসনের অংশ করে নেওয়া, কারণ রাজপুত আসলে যোদ্ধা জাতি। এদেরকে যদি মুঘল প্রশাসনের বা শাসনের অংশ করে নেওয়া যেত, তাহলে সেটা সবাই আকবর জানতেন বা যে কোনো মুঘল সম্রাটই জানতেন যে সেটা সাম্রাজ্যের পক্ষে অনেক বেশি স্ট্রং একটা পার্ট তৈরি হবে। ভারতবর্ষে রাজনৈতিক স্থিতি ও শান্তি প্রতিষ্ঠা করা, শক্তিশালী রাজপুত রাজ্যগুলিকে বন্ধুত্বের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা। প্রধান বৈশিষ্ট্য কি কি ছিল এবার আমরা সেটা বলবো। কিভাবে তিনি এইগুলো করেছিলেন? বিবাহ সম্পর্কের মধ্যে আকবর রাজপুত কন্যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যেমন অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিয়ে করেন তিনি এবং এর মাধ্যমে পারিবারিক বন্ধন মজবুত হয়। নেক্সট, উচ্চ পদে নিয়োগ। রাজপুত শাসকদের মুঘল সেনাবাহিনী এবং প্রশাসনে বড় পদে নিয়োগ দিতেন। যেমন মানসিংহ ছিলেন একজন প্রধান সেনাপতি। নেক্সট, সম্মান ও স্বাধীনতা। যারা আত্মসমর্পণ করত, যে সমস্ত রাজপুতরা শাসকেরা আত্মসমর্পণ করত, তাদের রাজ্য শাসনের অধিকার রেখে দিতেন এবং শুধুমাত্র মুঘল সম্রাটের অধিকারতা স্বীকার করতেন তারা। ধর্মীয় সহিষ্ণুতা। রাজপুতদের ধর্মাচরণে কোনো রকম বাধা দিতেন না। হিন্দু রীতিনীতি এবং সংস্কারকেও সম্মান করা হতো।
চলো নেক্সট, ফলাফল কি ছিল? এর ফলে মুঘল সাম্রাজ্যের ভিত্তি মজবুত হয়। রাজপুতদের সমর্থন পাওয়ায় আকবর উত্তর ও মধ্য ভারতে স্থিতি প্রতিষ্ঠা করে। মারাঠাদের উত্থান পর্যন্ত মুঘল রাজপুত মৈত্রী বজায় থাকে। উপসংহার এটাই যে মুঘলদের রাজপুত নীতি ছিল দূরদর্শী এবং সফল। এটি সাম্রাজ্য বিস্তার ও স্থায়ী শাসন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই ছিল আজকে 4টে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্ত, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো।